This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল রিপোর্ট। বিশ্বাস করুন, ভূভারতে এমন উদাহরণ নেই, পৃথিবীতে এমন উদাহরণ নেই। এক ব্যক্তিকে রোজ রোজ ডেকে রোজ রোজ প্রশ্ন করছে তদন্তকারী সংস্থা। আজ ১৩তম দিন সন্দীপ ঘোষ সিবিআই দফতরে ঢুকছেন, বেরোচ্ছেন রোজ। সকালে যান, গভীর রাতে ফিরে আসেন। মাঝে একদিন সন্দীপের বাড়িতে গিয়েছিল সিবিআই। অনেকেই ঠাট্টা মশকরা করে বলছেন ওই একদিনই সন্দীপের ওয়ার্ক ফ্রম হোম ছিল, কিন্তু বিষয়টা একেবারেই ঠাট্টার নয়। কি জিজ্ঞাসা করছেন গোয়েন্দারা? ১৩ দিন ধরে এত প্রশ্ন, মাঝে পলিগ্রাফও হলো, তবু শুধু যাওয়া আসা। মুখ্যমন্ত্রীও টু শব্দ করেননি সন্দীপ নিয়ে ওই ছাত্র সমাবেশ থেকে। তবে ছাত্র সমাবেশে যে ফোঁসমন্তরের কথা বলেছিলেন তার অর্থ আজ বুঝিয়েছেন, দেখাবো। কিন্তু ঠোঁট কাটার প্রশ্ন, কেন বোঝাতে গেলেন, বোঝাতে হলো কেন? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ। সেই পথেই এখন রোজ রোজ একটাই আওয়াজ উঠছে। সেখানে সব প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। মোদ্দা কথা, পথে পথে দাবি একটাই, সেই পথের বাঁকেই আবার আর এক দাবি। দফা এক, দাবি এক। আর সেই আক্রমণের পাল্টা ফোঁস করলো শাসকের রাজনীতি। ফোঁস করতে বললেন মুখ্যমন্ত্রী, ফোঁস করতে বললেন দলের নেতা কর্মীদের। তাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন। ফোঁস যেই না এই ফোঁস সামনে এলো, ফোঁস করে উঠল রাজনীতি। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা রাজভবন ছুটলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তলব পেয়ে দিল্লি গেলেন সিভি আনন্দ বোস। আর তার আগেই সেই ফোঁসেরই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সরি, ব্যাখ্যা দিতে হলো কেন, দেখুন। যোগদান করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। বুধবার টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বলেছিলেন মুখ্যমন্ত্রী। জবাবটা দিতে দেরি করেননি আন্দোলনকারী চিকিৎসকরাও। আমাদের দাবি খুব সুস্পষ্ট, দোষীদের গ্রেপ্তার, সন্দীপ ঘোষের সাসপেনশন এবং বিনীত গোয়েলের পদত্যাগ, এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা, এর সাথে সেফটি সিকিউরিটি সুরক্ষার প্রশ্ন। এই দাবি মিটলেই আমরা কাজে যোগ দেব। আর তারপর বিরোধীদের চড়া সুর, কে কোথায় এফআইআর হয়ে যাবে, আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, ডাক্তারি করতে অসুবিধা হবে, তাই মানে কাজে যোগদান করা ভালো। অর্থাৎ দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য থ্রেট করা শুরু করলো। আজকে ঘুর পথে ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন। এখন মুখ্যমন্ত্রী তার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছেন, বাংলার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন, সরকারি কর্মচারীদেরকে হুমকি দিচ্ছেন, অফিসে যেতে হবে, না হলে এরকম চলবে না, হ্যান না ত্যান না। অসম্ভব ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, এগুলো তার প্রতিফলন। আমি অনেকে বলতে পারি উনি অনেক এফআইআর করেছেন, তাতে কারুর জীবনে উনি কিছু করতে পারেননি। আন্দোলন যুক্তিযুক্ত, স্বাভাবিক, তাকে থ্রেট না করে মানুষের মনের কথা
মেডিকেল ফ্র্যাটার্নিটির মনের কথা উনি পারলে বোঝার চেষ্টা করবেন। বুধবার ফোঁস করলেন বিরোধীরা, আর আজ রাজনীতির মনের কথা ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী। বলতে পারেন এক্সপ্লেইন করলেন সোশ্যাল মাধ্যমে। কি লিখলেন? বিভ্রান্তিমূলক প্রচার দেখছি। আমি জোরালোভাবে স্পষ্ট করতে চাই যে ছাত্রদের ব্র্যাকেটে মেডিকেল ইত্যাদি বা তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করিনি। আমি কখনোই তাদের হুমকি দিইনি, যেমন কিছু লোক আমাকে অভিযুক্ত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে এত বড় ব্যাখ্যা দিলেন। প্রচারে বিভ্রান্তি, আর সেই বিভ্রান্তি তৈরি করে অভিযুক্ত করছে কিছু লোক। এক্স মাধ্যমে তাই তো বললেন মুখ্যমন্ত্রী। আর ব্যাখ্যা দিতে গিয়ে রাজনীতির ফোঁসও করলেন কি? আস্তে আস্তে যোগদান করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে আপনি পারেন না, কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে। মমতা ভয় দেখানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ ভয় পাচ্ছে না। যখন ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তখন কথা পাল্টিবাজি করো। কারণ আমাদের বক্তব্য কিছু না, কালকের ভিডিও বাজারে আছে, আজকের বক্তব্য বাজারে মানুষ দেখে নি। তাহলে প্রতিবাদ থাকুক, কিন্তু কোনো অবস্থায় কর্মবিরতি নয় ডাক্তারদের। আর মাননীয় মুখ্যমন্ত্রী কাল যথেষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, তারও অপব্যাখ্যা হয়েছে বারবার। এই চালাকি মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব না। মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী উপাধি পাওয়া দরকার। আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এইসব কথাবার্তা সুকান্ত মজুমদার অন্য জায়গায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএম এর সরকার এবং পার্টির সন্ত্রাসের মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন। ছাত্র সমাজের নামে যাদের দিয়ে আপনারা ডেকেছিলেন, ও তো আপনাদের ক্যাডার। কি বুঝলেন? এ পক্ষ ফোঁস করছে, ও পক্ষ ফোঁস করছে, আবার ফোঁসের ব্যাখ্যাও আসছে। ফোঁস রাজনীতি যাকে বলে। আর ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এক্স মাধ্যমে আরও লিখলেন, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি কারণ কেন্দ্রীয় সরকারের সমর্থনে তারা আমাদের রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে অশান্ত করার জন্য হুমকি দিচ্ছে আর নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। নৈরাজ্য? বুধবার মঞ্চে দাঁড়িয়ে সেই কেন্দ্রের বিরুদ্ধেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। ওই যে চেয়ার টলমলো করে দেব। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। চেয়ার টলমলো। বুধবার মুখ্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী, আর তারপর এক্স মাধ্যমে পর পর আক্রমণ শানালেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অসমের মুখ্যমন্ত্রী লিখলেন, এত সাহস কিভাবে, অসমকে হুমকি দিচ্ছেন। যোগী আদিত্যনাথ লেখেন, নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা। সেই পথে হেঁটেই চড়া সুর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংদের। আর বৃহস্পতিবারই সোজা রাজভবনে গেলেন সুকান্ত মজুমদাররা। আমি গতকালও বলেছি, আজকেও বলছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী কোনো উস্কানি দেননি। মুখ্যমন্ত্রী বলেছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন বাংলা নিয়ে এসে উস্কানি দেন, খেয়াল রাখবেন আপনাদের রাজ্য মানুষের প্রচুর ক্ষোভ আছে, আগুন নিয়ে খেলবেন না। এটাই হচ্ছে মূল স্পিরিট। মানে ফোঁসেরও ব্যাখ্যা
আগুনেরও ব্যাখ্যা এলো। ক্ষোভ, প্রতিবাদ, আগুন, এই আগুন নেভাবে কে? আজই আবার রাজ্যপালের দরবারে সুকান্ত মজুমদাররা। বুধবারই অমিত শাহকে চিঠি লিখে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি, আর পাল্টা জবাব দিতে গিয়ে কুণাল বাবু শুরু করলেন সেখান থেকেই। সুকান্ত মজুমদার অমিত শাহকে চিঠি লিখছে কারণ ওদের মধ্যে কম্পিটিশন আছে। ওই শুভেন্দু যায় অমিত শাহের কাছে, হলদে গোলাপ নিয়ে ছবি দেয়, সেই জন্য সুকান্তবাবু এখন অমিত শাহকে চিঠি লিখছেন যে আমিও আছি। ওদের নিজেদের মধ্যে লড়াই চলছে। মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা, আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। কারণ যেভাবে প্ররোচনামূলক দূর বাংলাকে একটা অস্থির অরাজকতা তৈরি করার একটা চেষ্টা এই বিজেপি তাদের রাজ্য এবং দিল্লি মিলে করছে। আর রাজ্যপাল তার বিরুদ্ধেই তো এই ধরনের অভিযোগ রয়েছে যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। সুকান্তদা, যা করা প্রয়োজন মানে রাষ্ট্রপতি শাসন কি দাবি করলেন? এবার কি করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন। আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, দিল্লি গিয়ে উনি কথা বলবেন, পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে। ফলে সেই রাজ্যপালকে ডেকে বাংলা নিয়ে বৈঠক নয়, সেই রাজ্যপালকে অবিলম্বে বাংলা থেকে সরানো, বরখাস্ত করা, আইনের বিচারের মুখে আগে এই রাজ্যপালকে ফেলে দেওয়াটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত। ফোঁসের পাল্টা ফোঁস। আর আজ ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো লিখেছেন এক্স পোস্টে, আমি আরো স্পষ্ট করছি। মানে মুখ্যমন্ত্রী বারবার বোঝাতে চাইছেন তিনি কি বলেছেন। গতকালের বক্তৃতায় ব্যবহার করা ফোঁস করা বাক্যাংশটি শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়, অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। প্রতিবাদের আওয়াজ তুলতেই ফোঁস, আর সেই ফোঁস নিয়েই আবার ফোঁস করলো রাজনীতি। আজও রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। তারা দোষীদের শাস্তি চাইবে, তারা গোটা রাজ্যের মানুষের আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবে। যারা এই আন্দোলনকে ভাঙতে চাইবে তারা মাঝখানে বিভিন্ন ফোসফাস করতে শুরু করবে। এবার প্ররোচনামূলক দুরভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেবার চেষ্টা করেছেন। এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে। কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এরকম তো হতে পারে না। তা ফোঁস করা কি হয়েছে? তো রামকৃষ্ণদেবের কথা, তো কে কি ব্যাখ্যা দিচ্ছে, আমরা কি করব? তখন আমি যেমন গতকাল বলেছি, কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন, সেই সাপ জানতো গোটা দুই আনতো। বাংলাতে দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি আমরা। যারা ফোঁস করতে আসবে বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। এবারে তৃণমূল কি করছে, বিজেপি কি করছে, তাদের নিজেদের কাজই পরিচয় দিচ্ছে। আমাদের পরিষ্কার কথা, দুর্গাপুর করো আর দিনহাটা করো, নির্যাতিতা দোষীদেরকে আড়াল করতে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পারবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন কোনো গন্ডগোল চাই না, কিন্তু অপপ্রচার, কুৎসা, মিথ্যাচার হলে ফোঁস করতে এটা করার দরকার। সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। তাই ফোঁসের মধ্যে কি আছে? তিনি তো একবারও বলেননি তোমরা গিয়ে ওখানে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ো, তোমরা গিয়ে পাল্টা কিছু করো, একবারও বলেননি। তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, বাংলার মানুষ তখন তেরে মেরে ডান্ডা করবে। আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হোক। ভোটের খেলা যে কি খেলা সে আর কে বোঝে? যারা রাজনীতি করেন তারা সেই খেলা বিলক্ষণ বোঝেন। হরবকত খেলছেন
অঙ্ক কষে যাচ্ছেন। খেলা আসলে এখানে হিসেব কষা, কে এগিয়ে কে পিছিয়ে। কেন এসব বলছি? আপনারা নিশ্চয়ই রিমঝিমকে ভোলেননি। স্বাধীনতার রাতে যে একদল মেয়ে রাত দখল করার ডাক দিয়েছিলেন তাদেরই একজন রিমঝিম সিনহা। যাদবপুরে উদাত্ত কণ্ঠে যার স্লোগান ছিল মেয়েরা রাত দখল করো, রিক্লেম দ্য নাইট, তিনিও দেখছেন, বুঝছেন, আর কি বলছেন জানেন? এই আন্দোলন নাগরিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এই আন্দোলন এখনো চলছে। বারে বারে বিজেপি এবং তৃণমূল এই বিষয়টিকে বাইনারির মধ্যে ফেলার চেষ্টা করছে। ভোট রাজনীতির বাইনারির মধ্যে ফেলে এই আন্দোলন থেকে নিজেদের লাভ ওঠাতে চেষ্টা করছে। বাইনারি? ঠিক ভোটের আগেই শব্দটা আমরা শুনি না। মানে তৃণমূল আর বিজেপি চেষ্টা করে ময়দানে যেন দুটো প্লেয়ারই থাকে, এক তৃণমূল দুই বিজেপি, তার বাইরে কেউ নয়। তাই এই স্বতঃস্ফূর্ত মানুষের যে আবেগ উপচে পড়েছিল রাস্তায়, রাজনীতির হিসেবে তার কোনো জায়গা নেই। তাহলে তিলোত্তমার সঙ্গে যা হয়েছে, যেভাবে তাকে মরতে হলো, তা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। কিন্তু ভয় কুঁকড়ে মুখ লুকিয়ে সুরক্ষিত জায়গা খুঁজে বসে পড়া নয়, মানুষ এখন পথে। আমি সিপিএম, তৃণমূল, বিজেপি কাউকে কোথাও ইনভাইট করিনি আসার জন্য। তাদের পতাকা নিয়ে তারা আসতে পারবেন না। রাজনীতির রং মেলাতে চাননি রিমঝিমরা, চেয়েছিলেন স্বতঃস্ফূর্ত সাড়া, পেয়েও ছিলেন। আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, মেয়েদের নিরাপত্তার জন্য আমরা এখানে আন্দোলনে এসেছি। নিজের সম্মানটাকে নিজের কাছে শক্তিশালী করে আমরা রাতের বেলাতেও আমরা যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারি। আপনি কি করেন? আমি হাউসওয়াইফ। আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, লড়াই ওই দুষ্টু লোকেদের মারবে বলে এসছে। সবাইকে সমর্থন করতে এসেছি, কারণ যেটা হয়েছে এটা মেনে নেওয়া যায় না। আমার মেয়ে আছে, বড় হবে, পড়াশোনা করবে, অবভিয়াসলি নাইট ডিউটি করবে, নানা রকম ডিউটি করবে। হয়তো এটা আমার এই কারণেই এতটা বেজেছে, কারণ ঠিক 31 বছর বয়সী একটি মেয়ে আমারও আছে। তিলোত্তমার বিচারের দাবিতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আমরা প্রতিবাদ করছি। আমি চেয়েছিলাম যে এটা থেকে একটি বার্তা যদি দেওয়া যায় যে আমরা পরবর্তীকালে কাঠামোগত বদল করতে পারি কিনা, কিন্তু এখন যা রেসপন্স পাচ্ছি তাতে আমি কমপ্লিটলি ওভারওয়েলমড এবং অত্যন্ত খুশি। আমার মনে হচ্ছে আজকে যারা এসেছেন তারা একটি অল্টারনেটিভের কথা বলছেন, বিকল্প রাজনীতির কথা বলছেন, তারা সংসদীয় দলাদলির বাইরের রাজনীতির কথা বলছেন। নজিরবিহীন আন্দোলন স্বাধীনতার রাতে দেখেছিল গোটা বাংলা। কলকাতা থেকে জেলা শুনেছিল সেই প্রতিবাদের গর্জন, যা শুধুই জনতার। নারী স্বাধীনতা, নিরাপত্তার দাবিতে এক অভূতপূর্ব মিলন মেলা মানুষের, যে মানুষ রাজনীতি রঙের বাঁধনে বন্দী নয়, মুক্ত। মুক্ত কণ্ঠেই মুহুর্মুহু স্লোগান, রাত দখল করো। কিন্তু বঙ্গ রাজনীতি তো ফাঁক খোঁজে, শুধু খোঁজে ইস্যু, যার ওপর ভর করে ক্ষমতা বিস্তার করা যায়, যা দিয়ে ওজন করা যায় কতটা এফেক্ট আফটার এফেক্ট হতে পারে ভোটের বাক্সে। সবই ঘুরে ফিরে সেই ভোট। রাত দখল এই অভিযান যারা করেছিল তারা বাম মনোভাবাপন্ন কিছু লোক ছিল, তার মধ্যে এই রিমঝিম সিনহা সেটাই হচ্ছে বাম, যারা ফিশ ফ্রাই খায় গিয়ে, এবং এই যে মাকুমুল, এই মাকুমুল যে জোট, এরা মানে বাইপাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করার চেষ্টা করছে। কিন্তু আমি স্পষ্ট বলে দিতে চাই যে সেদিন রিক্লেম দ্য নাইটে যে অ্যাপলিটিক্যাল আয়োজন হয়েছিল এই নামে, তারা কি করেছিল এটা তো বিজেপি ঠিক করে দেয়নি, দিতে পারে না। সেরকম বিজেপি কি করবে এটাও তারা ঠিক করে দিতে পারে না, তাদের সেই অধিকার নেই। কাদা ছোড়াছুড়ির তো শেষ নেই, কিন্তু বিচারের অপেক্ষা। তিলোত্তমার জন্য সুবিচার অন্তহীন যেন না হয়। আরজি করের ঘটনার প্রতিবাদে
যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের মধ্যে কোনো দলীয় রাজনীতি নেই। যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি, আরজি করের ঘটনায় দোষী প্রত্যেক মানুষ যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছেন, তাদের সুবিচার হচ্ছে, ততক্ষণ অবধি এই আন্দোলন চলবে। সব কিছুতে রাজনীতি, একা রিমঝিম নয় বলছেন ওরাও। জরিনা ক্রসিং এর আজকের ছবিটা দেখাবো। আজ ওয়াই চ্যানেলে বিজেপি ধর্নায় বসেছিল, আজ থেকে ধর্না। পাশ দিয়ে যাচ্ছিল নাগরিক সমাজের মিছিল, কি আওয়াজ উঠল শুনুন। শুনলেন, নাগরিক সমাজ বলছে তিলোত্তমার বিচার করো, কেন্দ্র রাজ্য আঁতাত ছাড়ো। মানে বাইনারি পাবলিকও বুঝছে এখন। আরো একটা ছবি দেখাবো, দেখুন। গতকাল রাতে দক্ষিণ দিনাজপুরের বংশীহারির গ্রামে বাড়িতে ঢুকে ক্লাস 5-এর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ, তারপর গলা টিপে মারার চেষ্টা। অভিযুক্ত প্রিয়নাথ রাজবংশী তৃণমূল করেন। 11 বছরের শিশু, তাকে ধর্ষণ করে গলায় ফাঁসি লাগায় ঝুলায় রেখে দেয়। এর আগে 3-4টা ঘটনা এইভাবে ঘটাইছে। 2টা বউকে নির্যাতন করছে। তারপরে একটা ছাগল পশু, তাকেও এরকম করে। তারপর এর আগেও তো 3-4টা ঘটনা ঘটে, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর ছেড়ে দিল। পুলিশ কিছুই করতেছে না। বিভিন্ন রকম নারী নিগ্রহ করে অবাধে করছে, বাড়িতে ঢুকে নিয়ে ধর্ষণ করে দিচ্ছে, কোনো সুরক্ষা নাই। শাসকের মাইন্ডসেট যখন এরকম হয়ে যায়, তখন নিচু তলার যারা অপরাধী আছে তারা ধরাকে সরা জ্ঞান করে না, তারা এনকারেজ হয়। তারা তো দেখছে কামদুনিতে রেপ করলাম, পা চিরে ফেরলাম, মেরেলাম, বেঁচেও গেলাম। আপনারা জানেন তো, পানিহাটিতে থাকতেন তিলোত্তমা। সেখানে নাটাগড়ের বাসিন্দারা টের পাচ্ছেন বিজেপি নেতা পেটাচ্ছেন বিজেপি নেতা স্পন্দন দাসকে। টালিগঞ্জ থেকে এক মহিলাকে আয়ার কাজ করাতে নিয়ে এসে রাত ভর যৌন নির্যাতন চালায় স্পন্দন, যাকে পাবলিক এভাবে পেটাচ্ছে। স্পন্দন নাকি বিজেপি নেতা, এটাই অভিযোগ। তাকে গ্রেফতার করেছে ঘোলা থানার পুলিশ। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। টাকা ফেরানো শুরু হলো। দুর্নীতির টাকা ফিরিয়ে দেওয়া শুরু করলো ইডি। রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়া হলো। দুর্নীতি বাবদ বাজেয়াপ্ত যে টাকা, তা ফেরতের আশ্বাস দিয়েছিলেন মোদি। বৃহস্পতিবার রোজ ভ্যালির প্রায় 20 কোটি টাকা ফিরিয়ে দিল ইডি। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ঠোঁটকাটা দেখুন আবার আগামীকাল রাত 8টায়।